আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাকবিতণ্ডা হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীন যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করতে প্রস্তুত ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার পর মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক্সে এক পোস্টে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ওয়াশিংটনের হোয়াইট হাউসে শুক্রবার আমাদের বৈঠক যেভাবে এগিয়ে যাবার কথা ছিল তা হয়নি। এভাবে ঘটনাটি হওয়াটা দুঃখজনক। এখন সঠিক কাজ করার সময়। জেলেনস্কি বলেছেন, আমার টিম ও আমি প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে, যেটা স্থায়ী হবে। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। বৈঠকের এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ভলোদিমির জেলেনস্কি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে কিছু উল্লেখ করেননি। রাশিয়া ইউক্রেন সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করা। দৃশ্যত এর মধ্য দিয়ে ৩ বছর ধরে চলা এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন স্পষ্ট হয়েছে এবং এতে মস্কোর পক্ষে ট্রাম্প প্রশাসনের অবস্থান প্রকাশ পেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও যোগাযোগ রাখতে আগ্রহী কিয়েভ। জেলেনস্কি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনকে সহায়তার জন্য আমেরিকা যেভাবে ভূমিকা রেখেছে তা সত্যিকারে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। তিনি আরও বলেন, আমাদের কেউ একটি নিরন্তর যুদ্ধ চাই না। শান্তি প্রতিষ্ঠায় যত দ্রুত সম্ভব সমঝোতার টেবিলে বসতে ইউক্রেন প্রস্তুত রয়েছে। গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেওয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এই কথা জানিয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে $৫,৩০০ কোটি প্রয়োজন হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন। সম্মেলনে সিসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে সমর্থ হবেন বলে তিনি নিশ্চিত। এই সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় প্রশাসন পরিচালনা করবে স্বতন্ত্র পেশাদার টেকনোক্র্যাটদের সমন্বয়ে এমন একটি কমিটি গঠনে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করে আসছেন তিনি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারক এবং উপত্যকাটির বিভিন্ন বিষয় দেখভাল করবে এই কমিটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পরে এই পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তে। তিনি জানান, ৬ মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনায় গঠিত এই কমিটির প্রধান যিনি হবেন তাকে মনোনীত করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। গাজা নিয়ে মিশরের পরিকল্পনা আরব দেশগুলো পুরোপুরি সমর্থন দিয়েছেন বলে জানান আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত। তিনি বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে আলাপ আলোচনা করে মিশরের দেওয়া প্রস্তাবটি সম্মেলনে অনুমোদন পাওয়ায় এখন এটি আরব পরিকল্পনায় পরিণত হয়েছে। মিশরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বাসিন্দাদের বাস্তুচ্যুত না করার এই ধরনের পরিকল্পনায় সমর্থন দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিও আহ্বান জানান তিনি। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। ফিলিস্তিনের জাতীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পদক্ষেপকে সমর্থন জানানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, দেশটির হোদাইদা জেলার আকাশে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছেন তাদের যোদ্ধারা। এ নিয়ে গত বছর নভেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রের 15টি আধুনিক রিপার ড্রোন ভূপাতিত করল হুথিরা। এই মডেলের প্রতিটি ড্রোনের নির্মাণ খরচ
$30 মিলিয়ন বেশি। এর আগে চলতি বছর জানুয়ারির 1 তারিখে সর্বশেষ ড্রোন ভূপাতিত করেছিল হুথি যোদ্ধারা। সেটি ছিল ইয়েমেনের মারিব প্রদেশে। ওই সময় স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইল ছুড়ে ড্রোনটি ধ্বংস করা হয়। মঙ্গলবার এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিনি জনগণের ভোগান্তির জবাব হিসেবে এই অপারেশন চালানো হয়েছে। এছাড়া ইয়েমেনের ওপর আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের জবাব এই হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। তারা গাজার যোদ্ধাদের প্রতি সমর্থনও অব্যাহত রাখবে। 2023 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী যুদ্ধ শুরু করেছে হুথিরা। এদিকে হুথিদের ফের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের পুনরায় সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার আদেশ দেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় স্থান দিলেও জো বাইডেন প্রশাসন তা বাতিল করেছিল। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুথিদের কার্যক্রম হুমকি স্বরূপ। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের চর্চার নামে হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোনো দেশকে সহ্য করবে না। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চলছে গত জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে। এরপর থেকে বড় কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও যে কোনো সময় ফের বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। এর মধ্যেই গাজায় পানি ও বিদ্যুৎ বন্ধ করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের একজন মুখপাত্র এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের ওপর চাপ সৃষ্টির জন্য ইসরায়েলের হাতে অনেক উপায় রয়েছে। বার্তা সংস্থাটি বলছে, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার হামাসের ওপর চাপ প্রয়োগের জন্য গাজা উপত্যকায় পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না বলে মঙ্গলবার একজন ইসরায়েলি মুখপাত্র বলেছেন। নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রি স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেছেন, হামাস যত বেশি দিন প্রত্যাখ্যান করতে থাকবে ইসরায়েল তত বেশি সুবিধা পাবে। তিনি বলেন, হামাসকে চাপ দেওয়ার জন্য আমাদের কাছে বেশ কয়েকটি পদক্ষেপ রয়েছে। আমরা যুদ্ধে ফিরে যাওয়ার জন্য সামরিকভাবেও প্রস্তুতি নিচ্ছি এবং গাজার পানি ও বিদ্যুৎ বন্ধ করার সম্ভাবনাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না। এই মুখপাত্র বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ে সম্পূর্ণ সমন্বয় করছে এবং যতটা সম্ভব জীবিত বন্দীদের ফিরিয়ে আনার সুযোগ দিতে চায়। এদিকে নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ে আলোচনায় বসতে অস্বীকার করেছেন। এর পরিবর্তে তিনি চুক্তির প্রথম ধাপ বাড়াতে চান। আর তাই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হবার পরে রোববার থেকে ইসরায়েলি বাহিনী গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ দুটির পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরেও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়বে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের শুল্ক নীতিকে তীব্র সমালোচনা করে একে অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প যেই অজুহাত দিয়ে আজ এই শুল্ক আরোপ করেছেন তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন এবং অবৈধ। প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে কানাডাও $30 বিলিয়ন মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রুডো বলেছেন, আমরা এই লড়াই থেকে পিছু হটব না, আমরা আমেরিকান পণ্য বর্জন করব। কানাডিয়ান জনগণ এখন থেকেই প্রতিরোধ শুরু করেছে। এছাড়া $125 বিলিয়ন অতিরিক্ত পণ্যের ওপর আরও শুল্ক আসছে, যা 21 দিনের মধ্যে কার্যকর হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামও মার্কিন শুল্কের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। গত সোমবার ট্রাম্প অভিযোগ করেন, মেক্সিকো থেকে বিশাল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তবে ট্রাম্পের এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন শেইনবাম। শেইনবাম বলেন, এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত, যা কোনো যৌক্তিক কারণ ছাড়াই আমাদের
আমাদের দুই দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি জানান, বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সমস্যার সমাধান না হলে রোববার এক জনসমাবেশে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবেন। এদিকে মঙ্গলবার ট্রাম্পের শুল্ক কার্যকর হবার কয়েক মিনিটের মধ্যেই চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। নতুন শুল্ক অনুযায়ী মার্কিন গম, সয়াবিন, গরুর মাংস ও মুরগির মাংসের ওপর 10% থেকে 15% পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হবে। রাশিয়াকে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে মস্কোর সঙ্গে বড় পরিসরে আলোচনা শুরু করতে চায় ট্রাম্প প্রশাসন। তার অংশ হিসেবে আগামী দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা যেন রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন সেই পরিবেশ তৈরি করতে যেসব নিষেধাজ্ঞা শিথিল করা যায় সেগুলোর একটি তালিকা তৈরি করতে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। সেই অনুযায়ী নিষেধাজ্ঞা বিষয়ক দপ্তরগুলো নির্বাচিত রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব তৈরি করছে বলে সূত্রগুলো জানিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাওয়া সম্ভাব্য রুশ নাগরিকদের তালিকায় দেশটির কিছু ধনকুবেরও রয়েছেন। নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা কর্মকর্তারা প্রায় এই ধরনের কাগজপত্র তৈরি করেন। তবে সম্প্রতি হোয়াইট হাউসের এরকম একটি অনুরোধ ট্রাম্প এবং তার প্রশাসনের মস্কোর সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সদিচ্ছাকে তুলে ধরেছে। এই নিষেধাজ্ঞা মুক্তির বিনিময়ে ওয়াশিংটন সুনির্দিষ্টভাবে মস্কোর কাছ থেকে কি চাইতে পারে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের রুশ দূতাবাসের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলেও কেউই তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি। ক্রেমলিন গত বছর জো বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শূন্যের নিচে বলে বর্ণনা করেছিল। ডেমোক্র্যাট নেতা বাইডেন অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিলেন। সে সঙ্গে তারা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর শাস্তি হিসেবে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।